হ্যালো, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের 4 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। সো এই লেকচারে আমাদের মেইন কাজ হচ্ছে একটা স্প্রিং কে যখন আমরা সংকোচন বা প্রসারণ করি সেটা কি ধরনের কাজ করে এন্ড ওই কাজটা আমরা আসলে কিভাবে বের করতে পারি। সো আমি যদি বলি ভাই ফিজিক্সের মধ্যে স্প্রিং খুবই মজার একটা মানে হলো তুমি কন্টেন্ট বলতে পারো, এইটা নিয়ে অনেক আলোচনা করা যায়। বাট কাজ শক্তি ক্ষমতায় আমাদের টার্গেট হচ্ছে যে স্প্রিংটা থেকে আমাদের কৃত কাজগুলো বের করে নিয়ে আসা। এখন আমরা অলরেডি দেখো কাজ শক্তি ক্ষমতায় ফার্স্ট 3টা লেকচারে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করে ফেলছি, তারপরে হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ বের করে ফেলছি। তো ফার্স্টে ব্যাপারগুলো বুঝতে হবে, তুমি যদি স্প্রিং দ্বারা কৃত কাজ বের করতে চাও তোমাকে আগে বুঝতে হবে এটা কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল। সো এই ব্যাপারটা চলো আমরা ক্লিয়ার করি, তাহলেই তুমি বুঝতে পারবে ভাই এখানে আসলে কোন ফর্মুলা ইউজ করা দরকার। কারণ আমরা কিন্তু অলরেডি শিখে গেছি কিভাবে তোমার ধ্রুব বল দ্বারা কৃত কাজ বের করতে হয়, কিভাবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা। সো দেখো ভাই এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলের দিকে তাকাইলে আমরা এখানে ব্যাপারগুলো বুঝে যাব। এক্সাম্পলটা কি, যে এইটা একটা স্প্রিং কোন একটা দৃঢ় কাঠামোর সাথে কানেক্টেড আছে, এটা হচ্ছে সেই দৃঢ় কাঠামো। হ্যাঁ, তাহলে স্প্রিংটা নরমালি এরকম ছিল, এখানে লেখা আছে ইকুইলিব্রিয়াম, মানে এটাকে আমি বলি সাম্য অবস্থা। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে কি, যে নরমালি এরকম থাকে, কোনো সংকোচন নাই, কোনো প্রসারণ নাই। স্প্রিং নরমালি যে অবস্থায় থাকে সেটা হচ্ছে তার সাম্য অবস্থা। তাহলে এই স্প্রিংটার সাথে একটা হচ্ছে তোমার ভর কানেক্ট করা আছে এন্ড এইটা হচ্ছে তার সাম্য অবস্থা। এখন তোমার দুইটা কেস হইতে পারে। কেস নাম্বার 1, তুমি স্প্রিংটাকে সংকোচন করলা বা কম্প্রেশন ঘটাইলা, এইভাবে তুমি সংকোচন করছো, নাম্বার 1। আরেকটা ঘটনা ঘটতে পারে, তুমি স্প্রিংটাকে টেনশন করছো বা স্প্রিংটাকে প্রসারণ করছো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই দুইটা ঘটনার জন্য তোমাকে আসলে কি ধরনের কাজ করা লাগবে সেই জিনিসটা আমরা আগে বের করব। এখন এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে দেখো তো, এই যে স্প্রিং এ যখন তুমি কম্প্রেশন ঘটাবা তখন তোমাকে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। তুমি যখন কম্প্রেশন ঘটাইতে চাবা তখন তোমাকে এই দিক থেকে বল প্রয়োগ করা লাগবে না, তাহলে তোমার যে অ্যাপ্লাইড ফোর্স আছে, ঠিক আছে, অ্যাপ্লাইড যে ফোর্স আছে সেটা দেওয়া হইতেছে তোমার এই দিক থেকে। এখন একটা কথা চিন্তা করো, স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয়, তুমি চিন্তা করো তো, তুমি যখন ওকে ফোর্স দাও তখন ও সংকুচিত হয়। এখন একটা স্প্রিং কে প্রথমে সংকুচিত করা যত সহজ, এরপরে সংকুচিত করা অনেক বেশি টাফ হয়ে যায় না? মানে দেখা যাবে প্রথম তুমি এতটুকু সংকোচন ঘটাইলা, খুব সিম্পল, প্রথম এতটুকু ঘটাইতে তোমাকে যে পরিমাণ ফোর্স দেওয়া লাগবে, পরে যদি আরো এতটুকু সংকোচন ঘটাইতে চাও তোমাকে কিন্তু বেশি ফোর্স দেওয়া লাগবে। ঠিক আছে, একটা স্প্রিং দেখো প্রথমে একটু সংকোচন করা সহজ, এরপরে সংকোচন করা অনেক বেশি টাফ হয়ে যায়, মানে তোমাকে আরো বেশি বল দেওয়া লাগে। প্রথমে মানে যেই বল দিয়ে তুমি এটাকে সংকোচন ঘটাই ফেলতে পারছো, পরে ওই সেম বল দিয়ে কিন্তু আর সংকোচন ঘটাইতে পারবে না, বল তোমাকে প্রতি মুহূর্তে বাড়ানো লাগবে। বুঝা গেছে? সেম ভাবে তুমি যখন একটা স্প্রিং কে টেনে প্রসারিত করবা, প্রথমে তুমি কি দিলা, এখানে টান দিলা, স্প্রিংটা একটু প্রসারিত হইলো, সেম টানে কি তোমার স্প্রিংটা আর প্রসারিত হবে? তোমাকে টান বাড়াইতে হবে না, প্রতি মুহূর্তে তোমাকে টান বল বা তোমার বলটাকে বাড়াইতে হবে। তার মানে তোমার এখানে এফটা কনস্ট্যান্ট না। তুমি যখন সংকোচন ঘটাইতেছো প্রতি মুহূর্তে, তুমি যদি বেশি সংকোচন ঘটাইতে চাও তোমাকে ফোর্স আস্তে আস্তে বাড়াইতে হবে, তুমি যদি বেশি প্রসারণ ঘটাইতে চাও ফোর্স আস্তে আস্তে বাড়াইতে হবে। তার মানে ফোর্স তোমার কনস্ট্যান্ট না, তার মানে এখানে যে ফোর্স আছে এইটাকে আমরা বলতে পারি পরিবর্তনশীল বল। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের বল? এটা হচ্ছে পরিবর্তনশীল বল। এই ব্যাপারটা বুঝলে তারপরে বাকিগুলো বের করা কোনো ব্যাপারই না, পরিবর্তনশীল বল। এতটুকু তো বুঝা গেছে। তার মানে এখানে যে ফোর্স গুলো অ্যাপ্লাই হইতেছে, আমি যে অ্যাপ্লাই যে ফোর্সটা দিতেছি, এই ফোর্সটা হচ্ছে আসলে পরিবর্তনশীল বল। এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হয় কিভাবে, ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা লেকচার 3 তে এটা আলোচনা করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা রিলেশন বানানো। কি রিলেশন বানানো? যেমন ধরি আমরা কাজ যদি বের করতে চাই তাহলে আমাদের এফ দরকার হয়, কারণ আমরা জানি যে ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, তার মানে এফ দরকার। এখন এই সিস্টেমের জন্য এফ কত সেটা আমাদের একটু বের করতে হবে। তো দেখো আমরা এখানে সিম্পল একটা কাজ করতে পারি। আমরা একটা স্প্রিং এ যখন ধরো এই যে একটা স্প্রিং এ যখন প্রসারিত করা হইতেছে, তুমি যখন প্রসারিত করতেছো তখন কোন দিকে ফোর্স দেওয়া লাগবে? হ্যাঁ, তুমি যখন একটা স্প্রিং কে প্রসারিত করবা তোমাকে ফোর্স দেওয়া লাগে হচ্ছে এই বরাবর, তাই না? অ্যাপ্লাইড ফোর্স। তো তুমি যখন এই বরাবর ফোর্স দিবা, ওকে প্রসারিত করবা, স্প্রিংটা দেখবা তুমি যখন ফোর্স দিয়ে ওকে প্রসারিত করতেছো স্প্রিংটা যেন তার আগের অবস্থায় ফিরে যাইতে চায়, তোমার ফোর্সের অপোজিটে যেন সে একটা ফোর্স অ্যাপ্লাই করতে থাকে। এই ফোর্সটাকে আমরা বলি স্প্রিং এর ফোর্স।
মানে স্প্রিং ওই ফোর্স দিয়ে কি করে, তার নিজের আগের অবস্থায় ফিরে যেতে চায়। আগের অবস্থা বলতে কোন অবস্থা, তার সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থা। তুমি যখন ওকে এফ এ বল বা অ্যাপ্লাইড ফোর্সে যখন ওই দিকে টানতে থাকবা, ও অবভিয়াসলি প্রসারিত হয়ে যাবে। ওর বিপরীত স্প্রিং একটা ফোর্স দিবে, সেটা হচ্ছে তোমার এফএস। সেটাকে তুমি স্প্রিং এর ফোর্স বলতে পারো, বা এটা এখানে রিস্টোরিং অফ ফোর্স বলতে পারো। রিস্টোরিং ফোর্স মানে কি, যে রিস্টোর করে আগের জায়গায় ফিরে যাওয়ার যে জন্য যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই হইতেছে। ওকে, তার মানে এখানে একটা খেয়াল করে দেখো, এই যে তোমার এফএস, এটা কিন্তু অলওয়েজ কাজ করে। কখন কাজ করে, তুমি যখন ওকে প্রসারিত করতে যাবা, তুমি যখন ওকে সংকুচিত করতে যাবা। তুমি প্রসারিত করতে গেলে তুমি যদি এদিকে ফোর্স দাও, স্প্রিংটা যেন তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য তোমার বলের অপোজিটে একটা ফোর্স দেয়। সিমিলারলি তুমি যখন সংকোচন ঘটানোর জন্য এদিকে একটা ফোর্স দিবা, তোমার ফোর্সের অপোজিট এখানে স্প্রিং একটা ফোর্স দিবে, যেন সে আগের অবস্থায় ফিরে যেতে চায়। বুঝা গেছে এতটুকু? ওকে, সো এখন এই যে পরিবর্তনশীল বল আছে, এই দুটো বল কিন্তু সমান, মানে অ্যাপ্লাইড ফোর্সটা স্প্রিং এর ফোর্সটা কিন্তু সমান। ঠিক আছে, যেই পজিশনে তুমি ছেড়ে দাও। বুঝা গেছে? এখন আমি যদি একটা কাজ করি, এখানে কাজটা কি হবে, যে একটা কথা চিন্তা করো তো, এখানে যে এফএস আছে, আমাদের এখানে যে এফএস, এফএস ভাই কি ছিল, এফএস হচ্ছে স্প্রিং এর ফোর্স, বা এটাকে তুমি স্প্রিং ফোর্স বলতে পারো। এটাকে আমরা সুন্দরভাবে একটা নাম দিতে পারি, স্প্রিং ফোর্স। ঠিক আছে, স্প্রিং এর ফোর্স, বা তুমি এটাকে বলতে পারো রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে স্প্রিংটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে হেল্প করা। ওকে, তাহলে এই দুইটা ফোর্স এফএস, এফএসটা কিভাবে বিহেভ করে একবার চিন্তা করো। আমি যখন প্রসারণ ঘটিয়েছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে আমাকে প্রতি মুহূর্তে বল বাড়ানো লাগতেছে, কারণ তুমি দেখবে এটা স্প্রিং এ টেনে যখন তুমি লম্বা করতে থাকবে, আস্তে আস্তে তোমাকে বল বাড়ানো লাগবে। দেখবা যার শক্তি বেশি, যে বেশি বল দিতে পারে, ও বেশি প্রসারিত করতে পারবে। তোমার শক্তি যদি কম হয়, তাহলে তুমি কম প্রসারিত করতে পারবা, মানে তুমি যেহেতু বেশি বল দিতে পারতেছো না, তোমার সরণ বেশি হবে না। যে বেশি বল দিতে পারবে, সে স্প্রিংটাকে বেশি প্রসারিত করতে পারবে। তার মানে তোমার যে এফ আছে, সিম্পলি, ঠিক আছে, এই যে এফটা, এটা কার সমানুপাতিক বলতো? এটাকে আমি বলতে পারি ডিরেক্টলি এক্স এর সমানুপাতিক। মানে এক্স যত বড় হবে, এক্স যত বড় হবে, তোমার ফোর্সটাও তত বাড়তে থাকবে। তুমি যত দূরে নিয়ে যাবা, তোমাকে তত বেশি ফোর্স দিতে হবে। ওকে, আচ্ছা, এখন আরেকটা সিম্পল হিসাব করো তো। সিম্পল হিসাবটা হচ্ছে, দেখো তো, তুমি যখন ওকে প্রসারিত করতেছো, এই যে এদিকে খেয়াল করো, যখন আমি প্রসারিত করতেছি, তখন তার সরণটা কোন দিকে? সরণটা হচ্ছে এই দিকে। প্রসারিত করা মানে সরণটা এই দিকে। আচ্ছা, তাহলে আমি যদি চিন্তা করি, দেখো একটু খেয়াল করে দেখো, তার সরণটা হচ্ছে এই দিকে। সরণ যেদিকে হয়, স্প্রিং ফোর্সটা তার অপোজিটে কাজ করে। সেম ভাবে তুমি যখন এইদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, তার সরণ কোন দিকে? তার সরণ হচ্ছে এইদিকে। তার সরণ যেদিকে, স্প্রিং ফোর্সটা তার অপোজিটে কাজ করে। এই জন্য আমি বলতে পারি এফএসটা হচ্ছে মাইনাস এক্স এর সমানুপাতিক। এক্স এর সমানুপাতিক ঠিক আছে, বাট তুমি যেদিকে সরণ ঘটাবা, স্প্রিং ফোর্স অপোজিটে কাজ করবে। এই জন্য আমি লিখতে পারি এফএস সমানুপাতিক মাইনাস এক্স। বুঝা গেছে? ব্যাপারটা হচ্ছে কি, তুমি এইদিকে প্রসারিত করতেছো, তার মানে তুমি স্প্রিংটাকে এই দিকে টানতেছো, সরণ এর দিকে, বাট স্প্রিং চাপে উল্টা দিকে নিয়ে যাইতে। তার মানে স্প্রিং ফোর্সটা সরণের অপোজিট, এই জন্য আমাদের মাইনাস চলে আসছে। ঠিক আছে, এখন এখান থেকে সুন্দরভাবে প্রুফ করা যায় যে এফ এস ইকুয়ালস টু মাইনাস কে এক্স। কে কোন জায়গা থেকে আসছে? অবভিয়াসলি সমানুপাতিক সরানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, তাই না? ওকে, তাহলে এই যে কনস্ট্যান্টটা চলে আসলো, আমরা অলরেডি জানি যে এটা কার সমীকরণ। আমরা সরল দোলন গতি পড়ছি না? ঠিক আছে, তাহলে এটা সরল দোলন গতির কিন্তু একটা সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাকে আমি স্প্রিং এর যে গতি, এটাকে আমি বলতে পারি ভাই সরল, ঠিক আছে, এটাকে আমি বলতে পারি সরল দোলন গতি। বুঝা গেছে? বা এটাকে বলে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এখানকে। বুঝা গেছে এতটুকু? তো এই যে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাতে একটা জিনিসই আমাদের ক্লিয়ার করা লাগছে, যে ভাই স্প্রিং দ্বারা যে ফোর্স হয়, সেটা হচ্ছে আমার সরণের সমানুপাতিক এবং সরণের অপোজিটে কাজ করে। ঠিক আছে, তাহলে এফ এর সমানুপাতিক অফ মাইনাস এক্স, সেখান থেকে এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা যায়। বুঝে গেছে? ওকে, এখন যদি বলো ভাই আমি এইভাবে রাখবো না, আমি চাচ্ছি আমি অ্যাপ্লাইড ফোর্স নিয়ে আসবো, আমি এফ এস রাখবো না, তাইলে কি হবে? সিম্পল, দেখো, জাস্ট কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে বলো তো, আমি যদি অ্যাপ্লাইড ফোর্সের কথা চিন্তা করি, অ্যাপ্লাইড ফোর্স, দেখো তো,
তুমি অ্যাপ্লাইড ফোর্স যেদিকে দাও, ধরো তুমি এখানে সংকোচন ঘটাইবা, অ্যাপ্লাইড ফোর্স যেদিকে দিছো সরণ ওইদিকে না, আবার এইদিকে খেয়াল করো, অ্যাপ্লাইড ফোর্স যেদিকে দিছো সরণ তো ওইদিকে, তার মানে এখানে তো আর মাইনাস আসবে না, একই দিকে যেহেতু, তার মানে এফ এ সমানুপাতিক কত হবে ভাইয়া, এক্স হবে। ওখান থেকে আমি বলতে পারবো এফ এ ইকুয়াল টু কে এক্স। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? যদি স্প্রিং দ্বারা বল বলে তাহলে ওইখানে আসবে মাইনাস কে এক্স, আর যদি বলে অ্যাপ্লাইড ফোর্স বা বাহ্যিক বল, ঠিক আছে, যদি বলে কি বাহ্যিক বল, তাহলে সেই ক্ষেত্রে তোমার ফর্মুলাটা দাঁড়াইতেছে এরকম, বুঝা গেছে? এই কয়টা জিনিস মাথায় রাখলে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে যায়। এখন আমাদের এই যে মেইনলি দুইটা ফর্মুলা, মানে দুইটার মধ্যে হচ্ছে রিলেশন বুঝতে পারবো, এমসিকিউ তার কোনো প্রবলেম হবে না, বুঝা গেছে? এবার চলো আমরা এখানে কিছু জিনিস পড়তে হবে, যেমন তুমি এক্স বুঝো, তুমি সরণ বুঝো, তুমি বল বুঝো, বাট কে তো নতুন জিনিস, কেটা একটু বুঝতে হবে। তো চলো আমরা কে নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো এই যে কে, আমরা কে নিয়ে একটু আলোচনা করব। স্পেসিফিক্যালি আমরা কে নিয়ে খুব ডিটেলস আলোচনা করব, খুবই ডিটেলস বলতে যতটুকু তোমাদের লেভেলে দরকার। ওকে, সো আমাদের এটার একটা নাম আছে ভাই, এটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, বা এটাকে স্প্রিং কনস্ট্যান্ট বলে। এইটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। তো কে নিয়ে একটু আলোচনা করবো, কে জিনিসটা কি, হাউ টু এক্সপ্লেইন ইট, এটাকে কিভাবে তুমি ব্যাখ্যা করবা। ওকে, এবার আসো, আমরা অলরেডি জানি যে এফএস লিখতে পারো, অ্যাপ্লাই লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। ধরো আমি অ্যাপ্লাই দিয়ে প্রকাশ করি, তুমি এফএস দিয়েও প্রকাশ করতে পারো। অ্যাপ্লাই দিলে কত হবে ভাই, কে এক্স হবে, এটাতে কোনো তো সন্দেহ নেই, একটু পড়ে আসছে। ওকে, এখন আমার কথা হচ্ছে আমি যদি এক্স কে ডিসক্রাইব করতে চাই, তাহলে আমি এফ এটাকে এই দিকে রাখি, নিচে এক্সটাকে নিয়ে আসি, সরি হ্যাঁ এক্সটাকে নিয়ে আসি, তাহলে দেখো তো কে লেখা যায় কিনা। তাহলে স্প্রিং ধ্রুবক বা কে কে আমি ফর্মুলা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এখন বলো তো, এই যে এফ এর এককটা কি, নিউটন, আর এক্স এর এককটা কি, মিটার। তাহলে দেখো তো কে এর এককটা কত আসে, এর একক সুন্দর মতো চলে আসে নিউটন পার মিটার। খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস, ঠিক আছে, খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস। তাহলে কে এর একক হচ্ছে নিউটন পার মিটার। একক এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি সহজে যে কোনো জিনিস ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে। এন্ড এটা আমি যদি এখন তোমাকে বলে দিই যে ধরো এটা তুমি একটা ভ্যালু প্রোভাইড করে দিলাম, কত দিতে পারি। ধরো আমি তোমাকে বললাম যে কে এর মান, আমি বললাম কে এর মান হচ্ছে 100 নিউটন পার মিটার। ওকে, কে মানে একটা স্প্রিং ধ্রুবক, তার মানে 100 নিউটন পার মিটার। এটা দিয়ে কি বোঝায়, সিম্পলি বুঝো, এখানে যে এক্সটা ছিল, এক্সটা কি ছিল, একটা সরণ ছিল। ওকে, আর এ এফটা কি অ্যাপ্লাইড ফোর্স। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি তার 1 মিটার সরণ ঘটাইতে চাও, 100 নিউটন পার মিটার, মানে প্রতি মিটার সরণ ঘটানোর জন্য 100 নিউটন বল প্রয়োগ করতে। এটার মানে কি, এটার মানে হলো, এখানে বলাই আছে, মানে বলে দিছে 100 নিউটন লাগবে 1 মিটারের জন্য। 100 নিউটন লাগবে 1 মিটার কিসের জন্য, সরণের জন্য। কারণ এখানে দেখো নিচে এক্স, মানে মিটার কি সরণ না, তাহলে 100 নিউটন পার মিটার, মানে 100 নিউটন লাগে 1 মিটারের জন্য, 100 নিউটন লাগে 1 মিটার সরণের জন্য, ঠিক আছে। মানে হলো আমি বলতে পারি ওই স্প্রিং এর 1 মিটার সরণের জন্য 100 নিউটন বল প্রয়োগ করতে হয়। সিম্পল হিসাব, মানে এখানে বলাই আছে এককের মধ্যে প্রয়োগ করতে হয়। এটা যদি তুমি বুঝো, এখান থেকে কিন্তু খ নাম্বার চলে আসে। বলবে যে ভাই স্প্রিং এর এত দেওয়া আছে, এটা বলতে কি বুঝো। সো খুবই খ নাম্বারের জন্য ভালো ইম্পর্টেন্ট। ওকে, খ নাম্বারের জন্য এটা ভালো ইম্পর্টেন্ট, বুঝা গেছে। এখন আমি তোমাকে যদি বলি একটা স্প্রিং কনস্ট্যান্ট হলো 300 নিউটন পার মিটার, তার মানে 1 মিটার সরণের জন্য 300 নিউটন বল দেওয়া, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এখন এখানে খুব, ধরো দুইটা স্প্রিং দেওয়া আছে, বলো দুইটা স্প্রিং দেওয়া আছে। এখন দেখো তো এই স্প্রিংটা কেমন, অনেকটা মোটা না, মানে অনেক পাওয়ারফুল স্প্রিং। এটা মোটামুটি পাওয়ারফুল, বাট এটার থেকে উইক। আচ্ছা, এখন আমাকে বলো তো এই দুইটা স্প্রিং এর মধ্যে কোনটার স্প্রিং ধ্রুবক বেশি হবে, সিম্পলি বলো কোনটা স্প্রিং ধ্রুবক বেশি হবে। ধরো আমি বললাম
এটা হচ্ছে তোমার K1, এটা হচ্ছে K2। স্প্রিং ধ্রুবক মানে হচ্ছে 1 মিটার সরণ ঘটাইতে যেটাতে বেশি ফোর্স দেওয়া লাগবে। কারণ আমি জানি স্প্রিং ধ্রুবক মানে কি, নিউটন পার মিটার। 1 মিটার সরণ ঘটানোর জন্য যত ফোর্স দেওয়া লাগে। এই দুটো স্প্রিং দেখে বলতো কোনটাকে 1 মিটার সরণ, মানে দুইটাকে 1 মিটার সরণ যদি আমি দিতে চাই, কোনটার ক্ষেত্রে বেশি ফোর্স দেওয়া লাগবে? এটাকেও 1 মিটার মানে হলো সরণ ঘটাবো, মানে সংকোচন বা প্রসারণ করব, এটাকেও 1 মিটার সংকোচন বা প্রসারণ করব। কোনটার ক্ষেত্রে বল বেশি দেওয়া লাগবে? এটা, কারণ এটা বেশি শক্তিশালী, এটা বেশি স্ট্রং। তার মানে এটার কে, আমি সাপোজ ধরলাম এটার কে হবে 500 নিউটন পার মিটার, আর এটার কে টু হবে ধরো 100 নিউটন পার মিটার। তার মানে যেটার আমি যদি বলি K1 গ্রেটার দেন K2, সুতরাং K1 শক্ত, শক্ত, ঠিক আছে, বা ইংলিশে রেখে তুমি বলতে পারো স্টিফার। স্টিফার, স্টিফ মানে স্টিফ, অনেক বেশি স্টিফ। K1টা অনেক বেশি শক্ত, আর K2টা হচ্ছে কি অনেকটা নমনীয়, নমনীয় স্প্রিং। বুঝা গেছে? সো এই কতগুলো ইনফরমেশন মাথায় রাখলে আই গেস তোমার আর কিচ্ছু লাগবে না এখানে। এরপর থেকে স্প্রিং ধ্রুবক দেখলে বলে দিবা যে কোনটা ভালো, কোনটা মানে হলো শক্ত, কোনটা নরম, ঠিক আছে? এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে কোন স্প্রিং ভালো, কোনটা শক্ত, কোনটা নরম। আই থিঙ্ক আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো স্প্রিং নিয়ে অনেক মজার বিষয় আছে। এটা সিরিজ প্যারালাল করলে কি হবে, স্প্রিং কাটলে কি হয়, স্প্রিং এর বিভিন্ন কম্বিনেশনের সাথে তুমি হচ্ছে নিউটনের ফর্মুলাগুলোকে ইউজ করে মানে বিভিন্ন সিস্টেম বানাইতে পারো, পুলির ম্যাথ করা যায়, অনেক মজার মজার জিনিস আছে। সো এগুলো এই চ্যাপ্টারের জন্য দরকার নাই, এটা আমরা চ্যাপ্টার 8-এ যা এবং চ্যাপ্টার 4-এ যা আলোচনা করতে পারি। সো এতটুকুই এনাফ তোমার হচ্ছে স্প্রিং এর জন্য। এখন আমরা যেটা করব এই চ্যাপ্টারের জন্য, এখন আমরা এমসিকিউ আর সিকিউ প্র্যাকটিস করব, যেটা আমরা সব অধ্যায় মানে সব মানে হলো লেকচারে আমরা শেষ করি, ঠিক আছে? এগুলো করলে আই থিঙ্ক তোমার প্র্যাকটিস এখানে ডান। এবার দেখো এমসিকিউ 20 নম্বর, এখানে বলছে 10 কেজি ভরের একটা বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হলো, যার স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 200 নিউটন পার মিটার। এখন এখানে বলছে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে? ওকে, আমরা সিম্পলি করে ফেলি। দেখো তো আমার 10 কেজি ভরের একটা বস্তুকে আমি ঝুলাই দিছি, তো একটা স্প্রিং চিন্তা করো কোন একটা কাঠামোর সাথে কানেক্টেড আছে। কত কেজি ভরের বস্তু ঝুলাইছি দেখো তো? 10 কেজি। তাহলে 10 কেজি। আচ্ছা আমাকে বলো 10 কেজি ভর ঝুলানো আসলে মানে কি, মানে এটা এটা আসলে কি কাজ করে? এটা তো একটা 10 কেজি ভর ঝুলানো মানে কি, ওজনটা নিচের দিকে কাজ করবে না? ডব্লিউ ইকুয়াল টু এমজি। এন্ড এটা একটা ফোর্স হিসেবে কাজ করবে না? কেন ফোর্স হিসেবে কাজ করবে? কারণ যেহেতু অভিকর্ষ বলে পৃথিবীকে টানতেছে, এন্ড অভিকর্ষ বলের টানার কারণে স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে, এন্ড এটা অ্যাপ্লাইড ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে এখানে এই ডব্লিউটাই হচ্ছে তোমার সেই অ্যাপ্লাইড ফোর্স। এতটুকু বোঝা গেছে? ওকে, তাহলে আমরা ফোর্স পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, দেখো আমাদের এফ এ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। তো তোমাকে চাইছে যে কতটুকু বৃদ্ধি হবে সেটা বের করতে, মানে এক্স এর ভ্যালু চাইছে, এক্স ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? তাহলে এখান থেকে বসা দাও এফ এ ডিভাইডেড বাই কে ইকুয়াল টু হচ্ছে এক্স। এফ এর মান কত দেখো তো, আমরা এটা করে ফেলি। ভর হচ্ছে 10 কেজি, 10 ইন্টু 9.8, তো বোঝাই যাচ্ছে 98 নিউটন। তাহলে এখানে দেখো উপরে চলে আসতেছে 98, স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 200 এক্স। সো ভাগ করলে দশমিক চলে আসবে 0.49 মিটার, এটা বুঝাই যাইতেছে। দশমিক দৈর্ঘ্য দশমিক এখানে 0.49, এটা হবে, ঠিক আছে? বুঝা গেছে? সো এক্স এর মান কত আসে ভাইয়া? এক্স ইকুয়াল টু আসে 0.49 মিটার। অনেক সহজ ছিল না? ঠিক আছে, আমাদের ক্যালকুলেটরটা একটু বের করে নিই, ক্রস চেক করে নিব, সব সমস্যা নাই। 98 ডিভাইডেড বাই 200, ওকে।
সো প্রথমটা আমাদের শেষ। এবার ওকে, সো এবার আমরা মোটামুটি আমরা যে থিওরিটা পড়ছি ভাই ওইটা দিয়ে আমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমাদের ওই যে মেইন কাজ ছিল যে স্প্রিং ধরার কৃতকাজ নির্ণয় করা, সো ওই টপিকটা আমরা একটু চলো শেষ করে ফেলি। যেহেতু আমাদের এখানে কৃতকাজ বের করতে হবে, আমাদের টপিক ভাই কি, যে আমরা এতক্ষণ স্প্রিং বল নিয়ে আলোচনা করছি, এখন আমাদের কাজ হচ্ছে এটা থেকে কৃতকাজ বের করা। এখন কৃতকাজটা আসলে কিভাবে বের করতে হয়? আমরা তো কৃতকাজ বের করা অলরেডি পারি, তাই না? আমরা সব আলোচনা করে ফেলছি যে আমাদের যে কোনো বল দিলে আমরা কৃতকাজ বের করতে পারবো, যেহেতু আমরা বল বের করে ফেলছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কন্টেন্টটা কি হবে? আমাদের কন্টেন্ট হবে স্প্রিং দ্বারা কৃতকাজ। স্প্রিং দ্বারা কৃতকাজ। স্প্রিং দ্বারা কৃতকাজ বের করবো, বাহ্যিক বল দ্বারা কৃতকাজ বের করবো, সবই করবো। হ্যাঁ, এবার আসো স্প্রিং দ্বারা কৃতকাজ। স্প্রিং একটা কি ধরনের বল? একটা পরিবর্তনশীল বল। এখন তাইলে এখানে কৃতকাজ কি হবে ভাই? কৃতকাজে নরমালি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, এটাই তো নিয়ম নাকি? ওকে, এবার আসো আমরা স্প্রিংটাকে ধরো কৃতকাজ কখন করা লাগে। একটা স্প্রিং এখানে আছে, এই স্প্রিংটা এরকম ছিল, ঠিক আছে? এটাকে আমি বলতেছি এটা হচ্ছে তোমার সাম্য অবস্থা। এটার নাম হচ্ছে কি? সাম্য অবস্থা। এখন তুমি কি করছো? তুমি ধরো স্প্রিংটাকে প্রসারিত করলা। কতটুকু প্রসারিত করছো? ধরো এক্স পরিমাণ প্রসারিত করছো, ঠিক আছে? তাহলে ধরো এক্স পরিমাণ প্রসারিত করছো, তুমি এটাকে এক্স এফ দিয়ে প্রকাশ করো। আর ইনিশিয়াল যে অবস্থাটা আছে সেটাকে এক্স ইনিশিয়াল আই দিয়ে প্রকাশ করো। তার মানে এটা হচ্ছে শুরুর অবস্থা, মানে এই যে এটা হচ্ছে তোমার শুরুর ইনিশিয়াল অবস্থা, আর এটা হচ্ছে তোমার ফাইনাল অবস্থা, ঠিক আছে? আইতে হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থা, আমি তাও লিখে দিই তোমাদের। এটা হচ্ছে তোমার প্রাথমিক, আর এটা হচ্ছে তোমার শেষ অবস্থা। এই দুইটা অবস্থা। ওকে, এতটুকু পরিমাণ আমরা কি করছি? এতটুকু পরিমাণ হচ্ছে আমি প্রসারিত করছি। এখন এই যে প্রসারিত করা হয়েছে, প্রসারিত করার ফলে আমাদের এখানে কি হয়েছে যে এক্স থেকে এক্স ইনিশিয়াল, মানে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনালের মধ্যে আমি প্রসারিত করছি। এখন আসো আমাদের ডাব্লিউ বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন তো করতে হয়, আমরা একটা লিমিট বসাইতে হয় না? ওকে, লিমিটটা কতটুকু হবে? তুমি এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত এটাকে কি করছো? এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত এটাকে প্রসারিত করছো। তাহলে দেখো এফ এর ফর্মুলা বসাও। আমি কি স্প্রিং দ্বারা কৃতকাজ বের করতেছি? ওকে, তাহলে তুমি এখানে ভাই সিম্পলি এফ এস বসাও, আর এখানে সিম্পলি ডব্লিউ এস বসাও। স্প্রিং ধারা কৃতকাজ, ঠিক আছে? স্প্রিং ধারা কাজ। এবার দেখো তো আমাদের যদি ফর্মুলাটা আমরা বসাই দিই এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনাল, এফ এস ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স আর হচ্ছে ডিএক্স। দেখো মাইনাস কেটা সামনে চলে আসে যেহেতু এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ এক্স ইনিশিয়াল আর এটা হচ্ছে এক্স ফাইনাল এক্স ডিএক্স। এখন বলো তো এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? উপরে তো পাওয়ার আছে কত? 1 না? তাহলে আমাদের জানি ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে কি? ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে সিম্পলি এখানে লিমিট আমি বসাই দিব এক্স ফাইনাল এক্স ইনিশিয়াল, আর এখানে হয়ে যাবে পাওয়ার যোগ হয় না এক্স টু দি পাওয়ার n থাকলে, তাহলে এক্স 1 + 1 2 হবে, নিচে হবে 1 + 1 2 হবে। সিম্পল। তারপরে আমাদের লিমিট বসায় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে লিমিটটা বসাও ফাইনাল এক্স ফাইনাল, আর দুইটাকে সামনে নিয়ে আসা যায়, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা দেখো নর্মালি যেটা লিখতে পারতেছি মাইনাস কে, এটাকে একটু সুন্দরভাবে দিয়ে দিই, -1/2 কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এটা কার ধারা কৃতকাজ? এটা কার ধারা কৃতকাজ বলে? এটা স্প্রিং ধারা কৃতকাজ না? এটা কার ধারা কৃতকাজ? স্প্রিং ধারা কৃতকাজ। স্প্রিং ধারা কৃতকাজের ক্ষেত্রে আগে একটা মাইনাস চলে আসে,
ওকে, এখন ভাই দেখো স্প্রিং দ্বারা যখন কৃতকাজ আমি বের করতেছি তখন আমাদের ফর্মুলাটা এরকম চলে আসতেছে। এখন আমি যদি যেটা করব আমি হচ্ছে যে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ বের করি, তাহলে আমাদের বাহ্যিক বল দ্বারা, ঠিক আছে, বাহ্যিক বল দ্বারা কৃতকাজ, ফর্মুলা তো সেম। সো এক জিনিস তো আমি দুইবার করব না, তোমাকে জাস্ট সিমিলারিটি দেখায় দেই, ইজিলি নিজেই বোঝা যাবে। বাহ্যিক বল দ্বারা কৃতকাজ বললে এফ এর জায়গায় কে এক্স আসবে, মাইনাস আসবে না। তার মানে এই ইকুয়েশনে সব ঠিক থাকবে, শুধুমাত্র মাইনাসটা আসবে না। তখন তোমার ইকুয়েশন দিয়ে দাঁড়াবে এরকম যে W ইকুয়াল টু হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ফাইনালি এখান থেকে ফর্মুলাটা বের হবে, বুঝা গেছে? এটা হলো বাহ্যিক বল দ্বারা কৃতকাজ। তাহলে দুটার মধ্যে মানে হলো নিয়ম, বেসিক জিনিস কি, যে স্প্রিং বল হচ্ছে তোমার বাহ্যিক বলের অপোজিট, জাস্ট আগে মাইনাস এড করে দিতে হয়। স্প্রিং বল দ্বারা যে কৃতকাজ হবে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ সেম হবে, জাস্ট একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। মানে যে কোনো তুমি যদি স্প্রিং বল দ্বারা কৃতকাজের আগে মাইনাস বসায় দাও, ওইটাই হবে তোমার বাহ্যিক বল দ্বারা কৃতকাজ। বাহ্যিক বলের কৃতকাজের আগে মাইনাস বসায় দিলে ওইটাই হবে স্প্রিং বল মানে ধারার কৃতকাজ। ওকে, এখন যদি x ইনিশিয়াল ইকুয়াল টু 0 হয়, 0 মানে হলো কি সাম্য অবস্থা থেকে, মানে সাম্য অবস্থা হয়, সাম্য অবস্থা থেকে যদি সংকোচন প্রসারণ ঘটানো হয়, তাইলে তোমার W ইকুয়াল টু কত হবে দেখো, ওই x ইনিশিয়াল কি থাকবে, তখন হবে x ফাইনাল স্কয়ার, নিচে একটু লিখি, অথবা এটাকে তুমি হাফ কে এক্স স্কয়ারও লিখতে পারো। ওকে, সো এই সিম্পল জিনিসগুলো আই গেস আমরা সবাই জানি, ওগুলোতে প্রবলেম হবে না, বুঝা গেছে? সো আবার যদি বলে এখানে তুমি স্প্রিং ধারা কৃতকাজ বের করো, আগে একটা মাইনাস বসাই দিব, বুঝা গেছে? এবার চলো আমরা এখান থেকে আমাদের প্রবলেমগুলো সলভ করি। কৃতকাজের একক কি হবে, জুল, এগুলো নিয়ে তো আর বলার কিছু নেই। এবার আসো আমরা এখান থেকে আমাদের প্রবলেমগুলো সলভ করি। সো দেখো এখানে আছে এমসিকিউ নাম্বার, আমাদের এমসিকিউ নাম্বার 21। এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কে এর মান দেওয়া আছে, কোন স্প্রিং কে শিথিল অবস্থা, শিথিল মানে কি, শিথিল মানে সাম্য অবস্থা, শিথিল মানে সাম্য অবস্থা, সাম্য অবস্থা মানে এক্স ইনিশিয়াল ইকুয়াল টু 0 থেকে এত মিটার সংকোচন করা হয়েছে, সংকোচন প্রসারণ যাই করা হোক তোমার কাজ তো সেম। ওই অবস্থায় স্প্রিংটির ভেতর শক্তি কত জুল হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের শক্তি মানে ওটার মধ্যে কি যে পরিমাণ কাজ করবা ওইটাই শক্তি হিসেবে এখানে অ্যাড হবে, বুঝা গেছে? যে পরিমাণ কাজ করবা ওই পরিমাণ শক্তি ওর মধ্যে অ্যাড হবে, ঠিক আছে? তাহলে তোমার ডব্লিউ এখান থেকে কত, হাফ কে এক্স স্কোয়ার। এটা কখন করা যায়, যখন তোমার সাম্য অবস্থা থেকে তুমি শুরু করো, এক্স ইনিশিয়াল ইকুয়াল টু 0, ঠিক আছে? হাফ কে এক্স স্কোয়ার বসাই দিতে পারবো। তাহলে এখানে দেখো হাফ কে এর মান হচ্ছে ভাই কত, 1 ইন্টু এত মিটার সংকোচন করেছে 0.1 স্কোয়ার। তো দেখো তো আলটিমেটলি কত আসে, 0.5 ইন্টু 1 স্কোয়ার করলে 0.01। আলটিমেটলি দেখো 5 ইন্টু এখানে 2 ঘর এখানে 1 ঘর, 10 ইনভার্স 3 জুল। ওকে, এই যেটা বুঝা গেছে, একদম সিম্পল কোয়েশ্চেন তোমার। এবার আসো, কোন একটা স্প্রিংকে এত নিউটন বল দ্বারা টেনে 10 মিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। এখানে আবার স্প্রিং ধ্রুবক বের করতে বলছে। তো দেখো তোমার বল দেওয়া আছে, আর হচ্ছে এত মিটার প্রসারিত করা হলো, তাহলে x দেওয়া আছে fx, আর এখান থেকে বের করতে হবে k ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা ফর্মুলা বসায় দাও, অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু কত, kx। তাহলে এখান থেকে f ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে k। f এর মান হচ্ছে কত, 5 নিউটন, আর k এর মান হচ্ছে তোমার 10 মিটার। তাহলে দেখো তো 0.10 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? তার মানে 0.5 নিউটন পার মিটার ইকুয়াল টু কি, দিস ইজ দ্য অ্যান্সার, বুঝা গেছে? সো এখানে আহামরি ওইরকম কিছু নাই,
এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভালো ভালো ইম্পর্টেন্ট। মানে এটা কয়বার আসছে ভাই, লিটারেলি কতবার আসছে, গুণে শেষ করতে পারবে না। আরো ছিল, আমি তো দেইনি। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি জমা হয়? স্প্রিংকে প্রসারিত করলে, দেখো তুমি স্প্রিংকে যখন প্রসারিত করলা বা সংকুচিত করলা, তুমি ওর ভিতরে একটা এনার্জি দিছো। আমরা জানি কোনো একটা বস্তুর আকার বা অবস্থানে পরিবর্তন করে যে এনার্জিটা প্রোভাইড করা হয় সেটাই হচ্ছে তার বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি। বিভব শক্তি, সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি, বুঝা গেছে? তাপ শক্তি দিছে এখানে না, রাসায়নিক শক্তি দিছে না, এখানে গতি ছিল, গতিশক্তি ছিল না, সঞ্চিত শক্তি। এটা সঞ্চিত শক্তিও হইতে পারতো অথবা স্থিতিশক্তিও হইতে পারতো, যেটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। ওকে, আমরা কত নাম্বার করতেছি? আগে করলাম 23 নাম্বার, এবার 24 নাম্বার। আদর্শ স্প্রিং এর জন্য বিভব শক্তি ইউ এমন হচ্ছে সম্প্রসারণ এক্স এর মধ্যে লেখচিত্র কেমন হবে? আচ্ছা, তাহলে আমরা জানি যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। সো ডব্লিউটা এখানে ইউ হিসেবে কাজ করতেছে, কারণ তুমি যে পরিমাণ কাজ করবা ওইটা তার সঞ্চিত শক্তি আর বিভব শক্তি হিসেবে কাজ করবে। তার মানে এখান থেকে ইকুয়েশনটা এরকম গিয়ে দাঁড়ায় যে আমি লিখতে পারি যে ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো দেখো তো এখানে এক্সটাকে মানে এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে আর ইউটাকে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে। এটা ইউটা ওয়াই অক্ষ বরাবর, এটা হলো এক্স অক্ষ বরাবর। এন্ড এটা থেকে তুমি না করে বলতে পারো, কোনো স্টুডেন্টের যদি বেসিক নলেজ নাও থাকে গ্রাফ সম্পর্কে, সেও বলতে পারবে এখানে ভাই যতগুলো রেখা আছে সবগুলো সরল রেখা, এটা সরল রেখা, এইটা সরল রেখা, এন্ড এইটা সরল রেখা। এখন বলো তিনটা কেন কেটে দিলাম? সরলরেখার ইকুয়েশন এরকম হয়, সরলরেখার ইকুয়েশনে কিন্তু নরমাল স্কয়ার থাকেই না। একটা মানে সরলরেখা কখনো এরকম হবে যে একটার উপর স্কয়ার থাকবে না, একটার উপর স্কয়ার থাকবে না। এইটা মেইনলি এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, দেখো ইউটা ওয়াই অক্ষ বরাবর আছে না, আর এক্সটা আছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এটা অনেকটা কার সমীকরণ? এটা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত, পরাবৃত্তটা কেমন হয়? এরকম বাঁকা হবে না, ঠিক আছে? কি হবে? এরকম বাঁকা হবে, বোঝা গেছে? অনেকভাবে তুমি এলিমিনেট করতে পারো। গ্রাফ নিয়ে যাতে হালকা আইডিয়া আছে ইজিলি করতে পারবে। তোমার জাস্ট জানা থাকা লাগবে যে ভাই ফর্মুলাটা কি আসলে। 25 নাম্বার এমসিকিউ। সো এখানে দেখো বলছে, আচ্ছা আমাদের এটা লাগবে, দৈর্ঘ্য বৃদ্ধি আর বল, নিউটন মিটার এককে স্প্রিং ধ্রুবক বের করো। গ্রাফ থেকে স্প্রিং ধ্রুবক বের করা। এখন আমরা অলরেডি জানি ভাই, আমরা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি যে কে ইকুয়াল টু আছে কত, এফ ডিভাইডেড বাই এক্স, তাই না? ওকে, এখন দেখো আমরা এখানে সিম্পলি চিন্তা করি, দৈর্ঘ্য বৃদ্ধি কত, ধরো 6 নিউটন যখন বল দেওয়া হয়েছে, যে কোনো একটা ধরে করলেই হবে, তুমি 3 নিউটনও ধরে করতে পারো, সমস্যা নেই। 6 নিউটন যখন বল দেওয়া হয়েছে তখন তোমার প্রসারণ কতটুকু হয়েছে, 4 সেন্টিমিটার না? তার মানে অ্যাপ্লাইড ফোর্স যখন 6 নিউটন, এক্স এর মান হচ্ছে তখন কত, এক্স অ্যাপ্লাইড ফোর্স যখন 6 নিউটন, এক্স এর মান কতটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু, মানে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে 0.04 মিটার, তাহলে 0.04 মিটার, বুঝা গেছে? তো এটা কত হবে, 150 হবে মনে হয় না? 6 25 150 না? 6 ডিভাইডেড বাই 0.04, ইয়েস 150। তাহলে এটা হচ্ছে তোমার 150 নিউটন পার মিটার, বুঝা গেছে? তুমি চাইলে এখানে আরেকটু করতে পারো, সিম্পল, মানে যে কোনো একটা ধরে করলে হবে। তুমি 3 নিউটন ধরে অ্যাপ্লাইড ফোর্স 3 ধরে করো, 3 ধরে করলে তার হচ্ছে প্রসারণ কতটুকু হয়, দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার, 2 মানে 0.02। এটাকে কত দিয়ে গুণ করলে 1 হয়, 50 দিয়ে গুণ করলে, উপরটাকে 50 দিয়ে গুণ করলে 150 হয়, তাহলে 150 নিউটন পার মিটার। যেটা দিয়ে করো রেজাল্ট সেম আসবে, বুঝা গেছে? একদম সিম্পল ম্যাথ, আমার এখানে কোনো ঝামেলা নাই। এবার লাস্ট এমসিকিউ আমাদের, এখানে আমরা বলছি কোন স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত শক্তি ইউ হয়, এন্ড এটিকে 10 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত শক্তি কত হবে? এটা কোনো কিছু না করে করা যায়। কেউ যদি মানে সঞ্চিত শক্তি ফর্মুলাটা জানে, ওর কাছে এটা করতে হবে না। চিন্তা করো তো, সঞ্চিত শক্তি হলো এক্স এর মানে ইউর সাথে এক্স এর সম্পর্কটা কেমন, বর্গের সমানুপাতিক না? তার মানে তুমি দেখো তো এখানে
আগে 2 সেন্টিমিটার প্রসারিত করছো, এখন করছো 10 সেন্টিমিটার, মানে কত গুণ বেশি প্রসারিত করলা? 5 গুণ। তো 5 গুণ প্রসারিত করলে 5 গুণ প্রসারিত করলে কি হবে? মানে কত? 25 হয়ে যাবে না? 25x²। আগে যতটুকু হইতো এখন তার 25 গুণ হবে। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সিম্পলি, তোমাকে এত কিছু দেখানো দরকার নেই, এটা তো এমসিকিউ, তাই না? তুমি 5 গুণ প্রসারিত করছো, তার মানে 5², 25 গুণ তুমি এখানে সঞ্চিত শক্তি পাবা। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা বুঝছো। এবার আসো আমরা এখান থেকে সিকিউ সলভ করি। আমরা কয়টা সিকিউর মতো রাখছিলাম? যে অলমোস্ট 5টার মতো, সবগুলো অলমোস্ট সেম। আমাদের যতটুকু বেসিক আলোচনা করছি ওটা দিয়ে সবগুলো হয়ে যাবে। চলো এগুলো আমরা সলিউশন করি। তো এখানে বলছে একটা স্প্রিং এর এক প্রান্তে দৃঢ়ভাবে স্থির রেখে অপর প্রান্তে 300 গ্রাম বড় একটি বস্তু যুক্ত করলে স্প্রিংটি 9 সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্য অবস্থায় আসে। তার মানে প্রসারিত হয় কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। ওকে, এবার দেখো তো এখানে আমাদের কি কি দেওয়া আছে? অপর প্রান্তে এত মিটার ভর একটা বস্তু সংযুক্ত করলে, তাহলে এম হচ্ছে আমাদের 300 গ্রাম, তার মানে 0.3 কেজি। ওকে, জি এর মান হচ্ছে আমাদের 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এন্ড না কত স্প্রিংটাকে যদি এতটুকু ফোর্স দেওয়া হয় কত সেন্টিমিটার প্রসারিত হয়? 9 সেন্টিমিটার। তাহলে এক্স হচ্ছে 9 সেন্টিমিটার মানে 0.09 মিটার। এখন বলো তো এখানে অ্যাপ্লাইড ফোর্সটা কতটুকু? অ্যাপ্লাইড ফোর্সটা কি এটা হবে না? কারণ তুমি যে আমরা শুরুর দিকে করে আসছি, আমি তোমাদের দেখাও আসছি শুরুর দিকে, দেখো অ্যাপ্লাইড ফোর্স তুমি বস্তুর ওজনটাই তার অ্যাপ্লাইড ফোর্স হিসেবে কাজ করে, কারণ একটা বস্তুকে তুমি ঝুলাই দিলে ওর ওজন নিচের দিকে কাজ করে, ওইটাই অ্যাপ্লাইড ফোর্স হিসেবে কাজ করে। ওকে, তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু হবে? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অ্যাপ্লাইড ফোর্স হবে তোমার W = mg সমান। ডিরেক্টলি বসায় দাও, তোমাকে কি বের করতে বলছে? স্প্রিং ধ্রুবক। সো আমরা যদি সমাধান করি তাহলে আমাদের k = আমরা জানি f / x। f হচ্ছে আমাদের mg / x। বাকিটা তোমরা এখান থেকে করে নিবা, রেজাল্ট যত আসে জাস্ট আমাকে জানাবে। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, অ্যান্সার কত আসবে? এত মিটার, সরি নিউটন পার মিটার। এবার আমরা পরবর্তী কোয়েশ্চনটা সলভ করি। সো এবার দেখো আমরা চিত্রটা অ্যাড করতে ভুলে গেছিলাম, সো সামহাউ মিস্টেক হয়ে গেছে। তো এবার দেখো আমরা এটার সাথে উদ্দীপকটা একটু মিলিয়ে দেখি। যে বলছে চিত্রে একটি স্প্রিং এর এক প্রান্ত ও বিন্দু হতে ঝুলানো হলো, ও বিন্দু থেকে আমি ঝুলাই দিছি। 0.2 কেজি ভরের একটি বলকে এত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তার মানে এই দেখো এই যে একটা বলকে তোমার 49 মিটার পার সেকেন্ড বেগে মানে উপরের দিকে নিক্ষেপ করছে। এটি 20 সেন্টিমিটার উপর, মানে 20 সেন্টিমিটার, এই যে দেখো যে ভূমি থেকে যেখান থেকে নিক্ষেপ করছে তার 20 সেন্টিমিটার উপরে স্প্রিং আছে। স্প্রিং এর অপর প্রান্তে আঘাত করে। তো নরমালি এটা স্প্রিং ঝুলাই রাখছো, তুমি একটা বলকে জোরে নিক্ষেপ করলা, ও যদি আঘাত করে স্প্রিংটা একটু সংকুচিত হয়ে যাবে না? এটাই সংকুচিত হয়ে যাবে। তো বলছে স্প্রিংটি 3 সেন্টিমিটার সংকুচিত হয়ে যায়। স্প্রিংটি বলের উপর অসমান বল প্রয়োগ করে। স্প্রিং এর মধ্যে যে ফোর্স থাকে এটা তো আমরা জানি যে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল, তাহলে তো অসমান বল প্রয়োগ করবে, এটা তো আমরা আগে থেকেই জানি। ঠিক আছে, এখন এখান থেকে তোমাকে বের করতে হবে যে আমাদের ভূমিতে আঘাতের পূর্বে বলটির বেগ নির্ণয় করো এবং উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃতকাজ নির্ণয় করা সম্ভব কিনা, সবগুলোই আমরা করব। এবার আসো, ভালো একটা কোশ্চেন মোটামুটি। এবার দেখো যে আমাদের ক নাম্বার, মানে পরীক্ষায় গ নাম্বারে আসছে, ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো। এখন একবার চিন্তা করো, বলটা যখন 20 সেন্টিমিটার উপরে চলে গেছে এন্ড আলটিমেটলি ও ওইখানে তার গতিশক্তিটাকে কিসে ট্রান্সফার করতেছে? তার মানে তুমি যখন একটা বলকে নিক্ষেপ করবা, বলের মধ্যে কি আছে? 20 সেন্টিমিটার উপরে ওঠার পরে অবভিয়াসলি তার মধ্যে একটা গতিশক্তি আছে। ওই গতিশক্তি দিয়ে কাকে আঘাত করবে? স্প্রিংকে আঘাত করবে। তখন স্প্রিংটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে না? ঠিক আছে, কতটুকু সংকুচিত হয়েছে? 3 সেন্টিমিটার। স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে? 3 সেন্টিমিটার। তাহলে এইবার দেখো যদি 3 সেন্টিমিটার সংকুচিত হয়ে যায় তাহলে তার মানে বলটা তোমার কত সেন্টিমিটার পর্যন্ত গেছে? বল কত সেন্টিমিটার গেছে? বল দ্বারা অতিক্রান্ত উচ্চতা কতটুকু? অতিক্রান্ত উচ্চতা সেটা হচ্ছে তোমার 20 + 3 23 মিটার। 23 মিটার না, সরি 3 সেন্টিমিটার, তার মানে 20.23
20.03 মিটার, এতটুকু উপরে উঠছে বল। এখন বলো তো বলটা যে এতটুকু সংকুচিত করছে, সংকুচিত করার পরে বলের ওইখানে বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বলের বেগ ওখানে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে ভূমি থেকে h ইকুয়াল টু 20, এখানে তার বেগ কত? এখানে তার বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে গিয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন চাইছে যে ভূমিতে আঘাতের পুরো মুহূর্তে বলটির বেগ কত। তাহলে এটাকে আমি আদি বেগ হিসেবে চিন্তা করে নিই, আর এটাকে আমি শেষ বেগ হিসেবে চিন্তা করি। এটার মান কত? কোন ফর্মুলা বসাইতে হবে? এটা তো ছোটবেলার ম্যাথ, টাইম নেই। ভি স্কোয়ার ইউ স্কোয়ার, যেহেতু নিচের দিকে নামতেছে 2gh, শেষ। ভি বের করতে হবে। ভি মানে হবে √2 9.8 ইন্টু এইচ 20.03, হালকা একটু কমে যাবে বেগ, ঠিক আছে? হালকা না, ভালো পরিমাণ বেগ কমবে, বলে ফেলছি। 2 ইন্টু 9.8 ইন্টু 20.03, অনেক উপরে ওঠার কথা ছিল, ঠিক আছে? সো অলমোস্ট দেখো 19.81 মিটার পার সেকেন্ড বেগে নামতেছে। সো নর্মালি যদি কোনো বাধা না পাইতো, যত বেগে যায় আমরা জানি তত বেগে ফিরে আসে, বাট ওই যে মাঝখানে যে এনার্জিটা লস হয়ে গেছে, ওই এনার্জি লসের কারণে সে কিন্তু আগের বেগ থেকে অনেক কম বেগের নিচে নামছে, বুঝে গেছে? তো সিম্পল, এটা আমারই ওইরকম কিছু না। এখন আমাকে বলছে উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃতকাজ নির্ণয় করা সম্ভব কিনা। বাহ্যিক বল দ্বারা যে কাজ করা হয়েছে স্প্রিং দ্বারা সেম কাজই করা হয়েছে। স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করার জন্য তো কিচ্ছু দরকার নাই। W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ব্যাপারটাকে আরো ইন্টারেস্টিং করতে পারতো, মানে কোয়েশ্চেনটা খুবই সহজ করে ফেলছে। স্প্রিং এর সি না দিয়ে, মানে এক্স এর মান না দিয়ে, ওরা চাইলে এখান থেকে কে এর মান দিয়ে খুব ভালো একটা জিনিস করতে পারতো, বাট তাও করে নাই। এখন আমরা এখান থেকে সামহাও কে এর মানটা বের করতে হবে, ঠিক আছে? ওই যেটা আমরা বললাম, কে এর মানটা এখান থেকে বের করতে হবে। সো সেটা অলরেডি করছে, সরি, মানে খ নাম্বারে করছে। আমি এটাই ভাবতেছিলাম যে এই কোয়েশ্চেনটা কেন করে নাই। উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃতকাজ নির্ণয় করার জন্য কে দরকার হবে। কে কই থেকে পাবা? দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন। তাহলে আমরা কে বের করতে হবে। তো এখানে স্প্রিং বল দ্বারা কৃতকাজ তুমি কে বের করে করতে পারো, কে না বের করে করা যায়। কিভাবে করা যায় একবার চিন্তা করো। অনেকভাবে করা যায়। যেমন তুমি ডিরেক্টলি ফর্মুলা ইউজ না করে করতে পারবা, কে এর মান বের করে করতে পারবে। এখানে মাঝখানে একটা এনার্জি লস হয়ে গেছে, কিভাবে? মানে বলটা যেই পরিমাণ এখানে গতিশক্তি লুজ করছে, ওই পরিমাণ শক্তি কিসে কনভার্ট হয়েছে? স্প্রিং এ কনভার্ট হয়ে গেছে না? মানে তাহলে এখান থেকে বলটা কি পরিমাণ শক্তি লুজ করছে সেটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি। কিভাবে বের করা যায়? নর্মালি দেখো, এটা নর্মালি যে বলটা যেই পরিমাণ গতিশক্তি নিয়ে উপরে উঠছে, সেম পরিমাণ গতিশক্তি নিয়ে নিচে নামার কথা, তাই না? তার মানে এখানে শক্তি কিন্তু কমে গেছে। কতটুকু শক্তি কমছে? সেই শক্তিটা কোথায় চলে গেছে? স্প্রিং এর মধ্যে চলে গেছে। এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে বলের গতি শক্তির পরিবর্তন, বলের গতিশক্তির পরিবর্তন কতটুকু হবে? k2 মাইনাস k1। তার মানে দেখো, এটাকে আমি বলতে পারি হাফ m, এটাকে তুমি v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার লেখা যায়। এখানে বসাইলেই তুমি অলমোস্ট মানগুলা পেয়ে যাবা। তাহলে আগে বেগ ছিল কত ভাই? আগে বেগ ছিল ভর কত? বলের ভর কি দেওয়া আছে? ভর না দিলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ভর দেওয়া আছে 0.2, আর v2 স্কোয়ার মানে হচ্ছে কত? ফাইনালি তার গতিশক্তি আগে কতটুকু ছিল? আগে ছিল, ধরো আমি বড়টাই নিলাম v2, 49 স্কোয়ার, আর এখন হয়ে গেছে কতটুকু? 9.81 স্কোয়ার। আলটিমেটলি এখান থেকে দেখো যে এখান থেকে আমরা ইজিলি যে ডব্লিউটা বের হয়ে যেতেছে। একদম সিম্পলি করে ফেলছি। হ্যাঁ, এখন বলবো যে এটা কেমনে হয়ে গেল। আমি আরো বুঝাই দিতেছি, সমস্যা নাই। আমাদের কত আছে? 49 স্কোয়ার মাইনাস 19.81 স্কোয়ার, অলমোস্ট 200
0.85 জুল। ঠিক আছে, এখন এটাই হচ্ছে আলটিমেটলি। এখন কিভাবে বুঝছি ভাই এটাই কাজ হবে? নর্মালি একটা বস্তু যত বেগে উপরে ওঠে তত বেগে নিচে নেমে আসে যদি কোনো এনার্জি লুজ না করে। এটা হচ্ছে আমরা যে যান্ত্রিক শক্তি নিত্যতা থেকে জানতে পারি। কিন্তু 49 মিটার পার সেকেন্ড বেগে উপরে ওঠে, নামছে হচ্ছে তোমার 19 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে বাকি যে ভেলোসিটি কমে গেছে, মানে যেটা গতিশক্তি কমে গেছে আলটিমেটলি। গতিশক্তিটা কার কারণে কমছে? স্প্রিং এর জন্য। ওই গতিশক্তিটা কার কাছে চলে গেছে? স্প্রিং। তাহলে ওই পরিমাণ ফোর্স স্প্রিং এর উপর দেওয়া হয়েছে, ওই পরিমাণ কাজ স্প্রিং এর মধ্যে দেওয়া হয়েছে, ওটাই হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ। বুঝা গেছে? তো এইটা বের করলেই হয়ে গেছে। এখন এখান থেকে তুমি যদি কোশ্চেন করে স্প্রিং ধ্রুবক কত সেটা বের করা যায়। এখান থেকে তুমি এই যে ডব্লিউটা কত, তাইলে ডব্লিউটা হচ্ছে 200.85 জুল। এখান থেকে চাইলে তুমি কে এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবে। বুঝা গেছে? ওকে, এবার চলো আমরা পরেরটা সলভ করি। দুই মিটার দৈর্ঘ্য এত বেশি বিশিষ্ট একটি স্প্রিং এত নিউটন বল, স্প্রিং এ 15 নিউটন বল প্রয়োগ করলে স্বাভাবিক অবস্থা থেকে 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার মানে এটা হচ্ছে স্প্রিং এর এফ, এটা হচ্ছে স্প্রিং এর এক্স। এটি প্রসারিত পায় এবং এটি প্রসারিত করলে 3 মিলিমিটার হয় আর কি। অপর একটি ধাতব স্প্রিং 4 সেন্টিমিটার প্রসারণে 6 জুল শক্তি সঞ্চিত হয়। ব্যাসের পরিবর্তন উপেক্ষা করো। এখানে বলছে স্প্রিং দুটির মধ্যে কোনটি অনমনীয় বা স্টিফনেস বেশি। স্টিফনেস বেশি মানে কি? স্টিফনেস তোমাকে পড়াইছিলাম শক্ত বেশি। শক্ত বেশি মানে হচ্ছে শক্ত বেশি মানে কোনটার কে বেশি, মানে অথবা কে কোনটার বেশি, এটাই আমাকে বের করতে হবে। যেটার কে বেশি হবে ওটাই বেশি শক্ত হবে। বুঝা গেছে? তো এটা তো আমরা মোটামুটি জানি। চলো এটার সলিউশন করে ফেলি। তো সলিউশন আমরা করি। আমাকে বলছে যে একটি স্প্রিং 15 নিউটন বল প্রয়োগ করা হলে তাহলে আমরা প্রথম মানে হচ্ছে K1 বের করি। তাহলে K1 ইকুয়াল টু হচ্ছে কত? F ডিভাইডেড বাই x1। তাহলে এখানে দেখো F1 এর মান কত দেওয়া আছে? স্প্রিং এর উপর যদি 15 নিউটন বল দেওয়া হয় তাহলে তার x1 কত? স্বাভাবিক অবস্থা থেকে 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার মানে 2 × 10⁻³ মিটার। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে বসায় দাও 15 ডিভাইডেড বাই 2 × 10⁻³ 7.5 হবে। 7.5 × 10⁻³ নিউটন পার মিটার। আই থিঙ্ক আমার ক্যালকুলেশন ঠিক আছে। হুম, 7.5 10⁻³ এত মিটার। ওকে, এইবার বলছে প্রসারিত করলে এত মিলিমিটার হয়। এটা তো দরকার নেই। আমাকে বলছে অপর একটি ধাতব স্প্রিং 4 সেন্টিমিটার প্রসারণে এত জুল কৃতকাজ হয়। ওইখানে কিন্তু আবার এফ এর মান দেওয়া নেই, ওখানে আবার কৃতকাজের মান দেওয়া আছে। তাহলে ফর্মুলা আবার যেটা দরকার ওইটা ফর্মুলা বসাবো। যেহেতু এখানে কৃতকাজ দেওয়া আছে তাহলে আমি ডব্লিউ ইকুয়াল টু বসাইতে পারি 1/2 মানে হাফ K2x²। ঠিক আছে, তাহলে এখান থেকে তো W2 এর মান কত? এখানে দেখো তো W2 এর মান কত? W2 এর মান হচ্ছে 6 জুল এন্ড 4 সেন্টিমিটার প্রসারণ, x এর মান হচ্ছে 0.04 মিটার এন্ড আর তো কিছু দরকার নেই, কে বের করে ফেলবো। তাহলে এখানে দেখো 6 × 2 মানে উপরে 2 দিয়ে গুণ হবে আর কে এর মান তো দেওয়া নাই, x এর মান আছে 0.04 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কে। 6 × 2 ডিভাইডেড বাই 0 4 সেন্টিমিটার না? এই দুটো সেম আসতেছে। ডুয়াই মানে আমি কোনো 6 জুল কাজ করে। আমি সামহাউ কি তোমার ইয়াটা কি ভুল উঠছে? এখানে সমান হয়ে গেলে তো দুইটা সমান হয়ে যাবে, বাট আমি একটু ক্রস চেক করে নিচ্ছি যে তোমার ক্যালকুলেশন মানে ইয়াটা এখানে ঠিক আছে কিনা।
এখানে সবকিছু আমাদের ঠিক আছে, বাট এখানে মানে আমাদের প্রসেস ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখানে এডিট করার সময় একটা অপশন ওঠে নাই, মানে ধরো এটাতে স্প্রিং ছিল না, এত নিউটন বল প্রয়োগ করলে এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বাট এটা আসলে 3 মিলিমিটার হইতো, বুঝা গেছে? মানে ওই যে 3 মিলিমিটার আছে না, মানে 2 মিটারটা 3 মিলিমিটার হইতো, তো সেইখানে হালকা একটু চেঞ্জ আসতো আর কি। বাট এখানে আমি যা আসছে তাই, এখানে আমি বলবো যে তোমার হচ্ছে দুইটা স্প্রিংই সেম। যদি সামহাও কোনোটা কম বেশি আসতো তাহলে আমি বলে দিতাম, দ্যাটস নট, মানে একটু টাইপিং একটু মিস্টেক হয়েছে হয়তো বা, সো আমরা এটাকে ইগনোর করলাম। এবার আসো পরবর্তীতে। এইখানে বলা আছে যে ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর একটি বস্তু স্প্রিং এর এক প্রান্তে সংযুক্ত করা এন্ড অপর প্রান্তে বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে যে কি বুঝাইতে চাইছে আসলে। তো জাস্ট এটার উপর মনে করো যে একটা স্প্রিং ছিল, ঠিক আছে, একটা স্প্রিং কানেক্ট করা আছে এই পাশে, এন্ড অন্য পাশে একটা বস্তু কানেক্ট করা এখানে, ঠিক আছে। তো এই বস্তুটাকে একটা বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার সংকোচন করা হয়েছে। তো সংকোচন করা হলে দেখতে কেমন হবে? অনেকটা যে দেখতে এমন হবে, যেহেতু সংকোচন করা হয়েছে এরকম। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার সংকোচন করা হয়েছে। এখন আমাকে বলছে এতে স্প্রিংটি আদি অবস্থানে, তারপরে আদি অবস্থানে ফিরে যায় সংকোচন করার পরে। স্প্রিং প্রয়োগ দেওয়া আছে 120 নিউটন পার মিটার। স্প্রিংটি কি সংরক্ষণশীল বল কিনা, খুব ইম্পর্টেন্ট। সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল কিভাবে বুঝবো? আমাদের টোটাল সাইকেল মানে একটা চক্র, সাইকেল মানে একটা চক্র, মানে একটা চক্রতে তার কৃতকাল যদি শূন্য হয়, তার মানে ধরো স্প্রিংটাকে প্রথমে কি করা হয়েছে, প্রথমে আমি সংকোচন করলাম, ঠিক আছে, এই বরাবর। এরপর স্প্রিংকে ছেড়ে দিলে আবার সে আগের পজিশনে ফিরে যাবে না, সাম্য অবস্থায়। তো এই যে আগের যে সাম্য অবস্থায় যে ফিরে যাবে, তো এইখানে প্রথমে তুমি সংকোচন করলা, এদিকে আনলা, পরে স্প্রিংটা আগের জায়গায় পৌঁছে যাবে। এই পুরা সাইকেলে কৃতকাজ হচ্ছে আমাদের কত বের করতে হবে? 0। তাহলেই বুঝাইতে পারবো স্প্রিংটা একটা সংরক্ষণশীল বল। আচ্ছা, তাহলে আমাকে দেখো যে আমাদের স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করা লাগবে। তাহলে সংকোচনে স্প্রিং বল ধারা কৃতকাজ কতটুকু? স্প্রিং বল ধারা ডব্লিউ কতটুকু হবে? এখন যখন অ্যাপ্লাইড ফোর্স দ্বারা সংকোচন করা হয়েছে তখন স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে না, কারণ তুমি সংকোচন করছো এইদিকে, মানে তোমার স্মরণ এদিকে, বাট স্প্রিং ওকে ওই দিকে ঠেলতেছে। তাহলে আমাদের ফর্মুলা হবে -12k x²। এতটুকু তো বোঝা গেছে, ওকে। আবার সাম্য অবস্থায় তারপরে কি হবে? তুমি সংকোচন করছো, তাহলে এইটার কাজ শেষ। এখন তুমি যখন ফোর্সটাকে ছেড়ে দিবা, ওকে আগের জায়গায় চলে যাবে না, স্প্রিংটা সাম্য অবস্থায়। তাহলে আমি বলবো সাম্য অবস্থায় ফিরে যেতে কৃত কাজ। এটা W1, এটা হচ্ছে W2। এখন দেখো তো স্প্রিং ফোর্স কোন দিকে কাজ করতেছে। তুমি যখন ওকে ছেড়ে দিছো, মানে বল প্রয়োগ করে তুমি ছেড়ে দিছো, এখন ওর স্মরণ হবে এদিকে, ও আগের জায়গায় চলে যেতে চাইবে সাম্য অবস্থায়, এন্ড স্প্রিং ফোর্সটা কিন্তু ওই দিকে কাজ করতেছে, ঠিক আছে। স্প্রিং ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? স্প্রিং ফোর্সটাই হেল্প করতেছে ওর আগের জায়গায় ফিরে যেতে। তার মানে এখানে তোমার কৃতকাজ হবে 12k x², কারণ বল আর স্মরণের ডাইরেকশন কি সেম। বল আর স্মরণের ডাইরেকশনটা কি হবে? সেম হবে, মানে সাম্য অবস্থায় ফিরে যাওয়া পর্যন্ত ওকে হেল্প করতে থাকবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে তোমার W টোটাল কত? W1 প্লাস W2, এন্ড দুইটা যোগ করলে দেখো x এর মান সমান, সো আলটিমেটলি তোমার 0 চলে আসবে। যেহেতু তোমার টোটাল সাইকেলে W0, তার মানে এখানে তোমার কৃতকাজ মানে স্প্রিং বল একটা কি সংরক্ষণশীল বল হবে। বোঝা গেছে? মানে তুমি এখানে যে পরিমাণে এনার্জি স্টোর করছো ওই পরিমাণ এনার্জি খরচ করে স্প্রিংটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে ব্যাপার। ওকে, আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন। ওকে, এটা অলমোস্ট আমাদের বলছে যে 200 নিউটন পার মিটারের একটা স্প্রিং দেওয়া আছে, আর এখানে যে বস্তু কানেক্টেড ওটা হলো 1 কেজি।
চিত্র 1। আচ্ছা, আমাদের গ নাম্বার কোশ্চেনটা লাগবে। তো গ নাম্বারের কোশ্চেনে বলছে চিত্র 1-এ যদি তলটি ঘর্ষণহীন হয়, তার মানে ফ্রিকশন নিয়ে চিন্তা করতে হবে না, তাহলে ব্লকটিকে ছেড়ে দেওয়ার পর, ব্লকটাকে যদি আমি ছেড়ে দিই, সাম্যাবস্থা অতিক্রমকালে তার বেগ কত? তাহলে চিত্র 1-এ বলা হয়েছে ব্লকটিকে 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। আমি তোমাদের একটু আঁকি। সো ব্যাপারগুলো কিন্তু অত মজার জিনিস, ঠিক আছে, একদম। ওকে, এটা দুইটা রশ্মি চিত্র আমি আঁকবো, মানে একদম সিম্পলি করা যায়, মানে একদম সিম্পলি, কিচ্ছু করা লাগবে না। দেখো, দুইটা রশ্মি চিত্র আমি আঁকলাম। সো এটা হলো কি, 10 সেন্টিমিটার কি করছি ভাই, 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। তাহলে 10 সেন্টিমিটার তুমি টেনে ছেড়ে দিলা, তাহলে একটু প্রসারিত হবে, ঠিক আছে। ওকে, তো আমি ধরো বললাম এই যে জায়গাটুকু আছে, এটা হচ্ছে তোমার, এই জায়গাটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। এখন একটা কথা চিন্তা করো, যে আমাকে বলছে ঘর্ষণহীন হলে সাম্যাবস্থা অতিক্রমকালে তুমি যখন একটা স্প্রিংকে এভাবে টান দিবা, টান দিয়ে যখন ছেড়ে দিবা, সাম্যাবস্থা অতিক্রম করবে না। ওকে, কোন সময় বেগ সবচেয়ে বেশি হবে বলো তো? কারণ দেখো, তুমি যখন এটাকে ছেড়ে দিবা এদিকে, ওর যে স্প্রিং বল উল্টা দিকে কাজ করবে, স্প্রিং বল কিন্তু উল্টা দিকে কাজ করতেছে। তো ত্বরণ বাড়ার কারণে কিন্তু ওর বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সাম্যাবস্থাতে সর্বোচ্চ বেগ পাওয়া যাবে। সাম্যাবস্থায় কি সর্বোচ্চ বেগ পাওয়া যাবে, সর্বোচ্চ বেগ, সাম্যাবস্থায় সর্বোচ্চ বেগ পাওয়া যাবে। তার মানে তুমি স্প্রিংটাকে প্রসারিত করতে যেই পরিমাণ এনার্জি দিছো, পুরো এনার্জিটা কোথায় চলে যাবে? ওই সর্বোচ্চ বেগের মধ্যে চলে যাবে। বুঝা গেছে? তার মানে ওইখানে সর্বোচ্চ বেগ মানে কি, সর্বোচ্চ বেগ মানে কি সর্বোচ্চ গতিশক্তি না, সর্বোচ্চ গতিশক্তি। আর এখানে বলো গতিশক্তি ছাড়া কিছু আছে? আছে কিছু নাই। তার মানে এটাই হচ্ছে আমাদের টোটাল এনার্জি। বুঝাই গেছে নাকি বোঝা যায় নাই বলো? তাহলে তুমি যে পরিমাণ এনার্জি এখানে দিছো এটি প্রসারিত করার জন্য, পুরো এনার্জিটা কোথায় কনভার্ট হয়ে গেছে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে ফর্মুলা কি হবে? জাস্ট একটাই, যে আমাদের, আমি লিখতে পারি যে এখানে বাহ্যিক বল দ্বারা যে পরিমাণ কাজ করা হবে, অ্যাপ্লাইড ফোর্স, ওটা কিসে কনভার্ট হয়ে যাবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এন্ড ওই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেলে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে সেই ভি ম্যাক্স। কেন ভি ম্যাক্স? মাঝখানে সাম্যাবস্থায় তোমার সবচেয়ে বেশি তোমার মানে হলো বেগ পাওয়া যায়, তার মানে সবচেয়ে বেশি গতিশক্তি পাওয়া যায়। আর ওই সবচেয়ে বেশি গতিশক্তি মানে এখানে শক্তির আর কোনো রূপ নাই, ওটাই হচ্ছে তোমার টোটাল এনার্জি। তো এই টোটাল এনার্জি কোন জায়গা থেকে পাইছো? তুমি যে পরিমাণ কাজ করছো বাহ্যিকভাবে। তাহলে হাফ হাফ কাটা, আলটিমেটলি দেখো তুমি ভি ম্যাক্স করবা, তার মানে কে বাই এম এক্স স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু হচ্ছে ভি ম্যাক্স। এখান থেকে যা আসে ওটাই তো হচ্ছে তোমার রেজাল্ট। বুঝে গেছে? ওকে, সো আমরা এখানে প্রায় 5 থেকে 6টার মতো সিকিউ সলভ করলাম, প্রচুর এমসিকিউ সলভ করছি, এন্ড এই পুরো কনসেপ্টটা A to Z রেডি করছি। তো আশা করি মানে হলো এই চ্যাপ্টারে এই কন্টেন্টে আমাদের বেসিক্যালি কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম হয় অবভিয়াসলি কমেন্টে জানাবা। এন্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের বাকি যে লেকচারগুলো, কাজ শক্তি উপপাদ্য, তারপরে হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা, এই টপিকগুলো শেষ করব। তারপরে তো কুয়ো সংক্রান্ত রিলেটেড ম্যাথ আছেই, যদি ওটার অনেক ওল্ড আগের ক্লাস দেওয়া আছে, ওটা করে নিতে পারো। আর ধীরে ধীরে আমি এই পুরো চ্যাপ্টারটা এইভাবে শেষ করবো। সো বেস্ট অফ লাক। যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি জানাবো।